প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরের ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই কিন্তু জয়েন করে নিও। এবং তোমরা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকে প্রথম প্রশ্নে আসার আগে বলতে চাই, তোমরা কিন্তু কমেন্ট বক্সে প্রশ্নগুলো দেখা মাত্রই উত্তর করার চেষ্টা করবে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, শতদ্রু। ভাকরা নাঙ্গাল বাঁধ শতদ্রু নদীর ওপর অবস্থিত। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভাকরা নাঙ্গাল বাঁধটি শতদ্রু অর্থাৎ সুতলেজ নদীর ওপর অবস্থিত। এটি ভারতের বৃহত্তম বাঁধগুলির মধ্যে একটি এবং হিমাচল প্রদেশ ও পাঞ্জাব রাজ্যের সীমান্তে অবস্থিত। এই বাঁধটি ভাকরা ও নাঙ্গাল নামক দুটি বাঁধ দিয়ে গঠিত এবং এটি গোবিন্দসাগর নামক একটি বিশাল জলাধার তৈরি করেছে। এটি কিন্তু গোবিন্দসাগর নামক একটি বিশাল জলাধারও তৈরি করেছে। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 2রা ফেব্রুয়ারি। বিশ্ব জলাভূমি দিবস পালিত হয় 2রা ফেব্রুয়ারি। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। 1971 সালে 2রা ফেব্রুয়ারি জলাভূমি সংক্রান্ত কনভেনশন গৃহীত হওয়ার জন্য প্রতি বছর 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়। এই জলাভূমির মূল্যবোধ এবং কার্যবলী, তাদের সম্পদের ব্যবহার এবং তাদের পরিবেশগত গুরুত্ব সম্পর্কে সমাজের সকল শ্রেণীর মধ্যে সচেতনতা বাড়াতে পালিত হয়। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, আলীনগরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1757 সালে। আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1757 সালে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। আলীনগরের সন্ধি 1757 সালের 9 ফেব্রুয়ারি স্বাক্ষরিত হয়েছিল। এটি কিন্তু 1757 সালে 9 ফেব্রুয়ারি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তিটি বাংলার নবাব মির্জাফর এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এটি কিন্তু বাংলার নবাব ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। রবার্ট ক্লাইভ এই চুক্তিতে ব্রিটিশদের প্রতিনিধিত্ব করেছিল কিন্তু রবার্ট ক্লাইভ। তাহলে আলীনগরের সন্ধি 1757 সালের 9 ফেব্রুয়ারি স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, জিন্দাগাদা। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাদা। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। পূর্বঘাট পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাদা। এর উচ্চতা 1690 মিটার। এর উচ্চতা কিন্তু 1690 মিটার। এটি অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকায় অবস্থিত। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো, পূর্বঘাট পর্বতমালা ভারতের পূর্ব উপকূলে বরাবর বিস্তৃত। এই পর্বতমালাকে মলয়াদ্রি বা মহেন্দ্র প্রভাব নামেও ডাকা হয়। আরাকু উপত্যকা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং কফি বাগানের জন্য প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও কফি বাগানের জন্য বিখ্যাত। গোদাবরী নদীর উৎস এই পর্বতমালায় অবস্থিত। এই পর্বতমালায় কিন্তু গোদাবরী নদীর উৎস আছে। পূর্বঘাট পর্বতমালার কিছু উল্লেখযোগ্য শৃঙ্গ হলো আরমাকোন্ডা, মহেন্দ্রগিরি ইত্যাদি। আরমাকোন্ডা, মহেন্দ্রগিরি কিন্তু পূর্বঘাট পর্বতমালার কিছু উল্লেখযোগ্য শৃঙ্গ।
পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1527 সালে। খানোয়ার যুদ্ধ 1527 সালে হয়েছিল। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। খানোয়ার যুদ্ধ 1527 সালে হয়েছিল। এই যুদ্ধটি মুঘল সম্রাট বাবরের সাথে রাজপুত রাজা রানা সঙ্গের সঙ্গে সংগঠিত হয়েছিল। এটি কিন্তু বাবরের সঙ্গে রাজপুত রাজা রানা সঙ্গার মধ্যে সংগঠিত হয়েছিল। 1527 সালের 16ই মার্চ রাজস্থানের খানুয়া নামক স্থানে এই যুদ্ধ হয়। এই যুদ্ধে বাবর জয়লাভ করেন এবং ভারতে মুঘল সাম্রাজ্য আরও শক্তিশালী হয়ে ওঠে। এই যুদ্ধে কিন্তু বাবর জয়লাভ করেছিল। তাহলে খানোয়ার যুদ্ধ হয়েছিল 1527 সালের 16ই মার্চ বাবর এবং রাজা রানা সঙ্গের সঙ্গে। পরবর্তী প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, মামা ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বীরভূম। মামা ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। মামা ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত। এটি কিন্তু পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত। এটি দুররাজপুর শহরের কাছে অবস্থিত। এটি কিন্তু বীরভূম জেলায় দুররাজপুর শহরের কাছে অবস্থিত এবং ছোটনাগপুর মালভূমির পূর্ব প্রান্তে অবস্থিত। এটি কিন্তু ছোটনাগপুর মালভূমির পূর্ব প্রান্তে অবস্থিত আছে। তাহলে মামা ভাগ্নে পাহাড় বীরভূম জেলায় অবস্থিত। 7 নম্বর প্রশ্ন, ব্রহ্মগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কর্ণাটক। ব্রহ্মগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য কর্ণাটক রাজ্যে অবস্থিত। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ব্রহ্মগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। এটি কিন্তু কর্ণাটক রাজ্যে অবস্থিত। এটি কর্ণাটক রাজ্যের কোডাগু জেলার পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত। এটি কিন্তু কর্ণাটক রাজ্যের কোডাগু জেলার পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত। ব্রহ্মগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোডাগু জেলার একটি গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী অভয়ারণ্য এবং এটি তার সমৃদ্ধি উদ্ভিদ ও প্রাণীজগতের জন্য পরিচিত। এখানে বিভিন্ন ধরনের গাছপালা যেমন চিরসবুজ এবং আধা চিরসবুজ বন এবং তৃণভূমি দেখতে পাওয়া যায়। এছাড়াও এখানে হাতি, বাঘ, চিতাবাঘ, ময়ূর, বানর এবং বিভিন্ন প্রজাতির পাখি সহ বিভিন্ন ধরনের বন্যপ্রাণী দেখতে পাওয়া যায়। তাহলে ব্রহ্মগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যটি কর্ণাটক রাজ্যের কোডাগু জেলার পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, সোডিয়াম বাইকার্বনেট এর রাসায়নিক সংকেত কি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ NaHCO3। সোডিয়াম বাইকার্বনেটের রাসায়নিক সংকেত NaHCO3। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। সোডিয়াম বাইকার্বনেটের রাসায়নিক সংকেত হলো NaHCO3। এটি বেকিং সোডা বা সোডার বাইকার্বনেট নামেও পরিচিত। এটিকে কিন্তু বেকিং সোডাও বলা হয় বা সোডার বাইকার্বনেটও বলা হয়। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, গৌতম বৌদ্ধ সম্মেলন হয়েছিল প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল প্রশ্ন হবে 9 নম্বর প্রশ্ন, প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 438 খ্রিস্টপূর্বাব্দে। প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল এখানে কিন্তু অপশানটা ভুল আছে, এখানে উত্তরটা হয়ে যাবে 483 খ্রিস্টপূর্বাব্দে। প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল রাজগৃহে। কোথায় হয়েছিল? সেটা কিন্তু রাজগৃহে। এটি খ্রিস্টপূর্ব 483 অব্দে। এটি কিন্তু খ্রিস্টপূর্ব 483 অব্দে হয়েছিল রাজগৃহে। রাজা ছিল অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছিল। প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল রাজগৃহে। এটি খ্রিস্টপূর্ব 483 অব্দে রাজা অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছিল।
প্রথম বৌদ্ধ সম্মেলন, যা প্রথম বৌদ্ধ সংগীতি নামে পরিচিত, বুদ্ধের মহাপরিনির্বাণের পরপরই অনুষ্ঠিত হয়েছিল। এই সম্মেলনটি রাজগৃহের সপ্তপর্ণী গুহায় অনুষ্ঠিত হয়েছিল এবং এর সভাপতিত্ব করেন মহাকাশ্যপ। এর কিন্তু সভাপতিত্ব করেছিলেন মহাকাশ্যপ। এর মূল উদ্দেশ্য ছিল বুদ্ধের শিক্ষা, বিশেষ করে সূত্র, বৌদ্ধ ধর্মের বাণী এবং বিনয় শৃঙ্খলাবিধি, যা বৌদ্ধ সন্ন্যাসীদের জন্য নিয়মকানুন, এগুলি সংকলন ও সংরক্ষণ করা। আনন্দ সূত্রগুলি আবৃত্তি করেন এবং উপালি বিনয়গুলি আবৃত্তি করেন। তাহলে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল রাজগৃহে 483 খ্রিস্টপূর্বাব্দে এবং অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায়। পরবর্তী প্রশ্ন, গৌড় কিসের ক্ষয়কার্যের ফলে গঠিত হয়? গৌড় কিসের ক্ষয়কার্যের ফলে গঠিত হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বায়ুপ্রবাহ। গৌড় বায়ুপ্রবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয় বা গঠিত হয়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। গৌড় মূলত বায়ুপ্রবাহের ক্ষয়কার্যের ফলে, এটি কিন্তু বায়ুপ্রবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। বিশেষত যখন বায়ুপ্রবাহের পথে কঠিন ও নরম শিলার স্তরযুক্ত স্থান থাকে, তখন নরম অংশটি বেশি ক্ষয়প্রাপ্ত হয় এবং এইভাবেই গৌড় ভূমিরূপ গঠিত হয়। তাহলে গৌড় কিন্তু বায়ুপ্রবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের কিন্তু প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করবে, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো উপকৃত হতে পারে। আর নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তর ভিডিও দেখছো, তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে। আমরা সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।